ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমি সপ্তপর্ণী ফ্রম মাই লাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে আমরা পর্ষদের যে মাধ্যমিক টেস্ট পেপার তার পেজ নাম্বার 317-র যে 2 মার্কসের কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলোকে ডিসকাস করব। তাহলে চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করছি। এর আগে অলরেডি আমি পেজ নাম্বার 309-এর কোয়েশ্চেনও সলভ করে দিয়েছি। সেটার ভিডিও এবং এবিটিএ টেস্ট পেপার সলভিং এর ভিডিও দেখতে হলে চ্যানেলে যে প্লেলিস্ট সেকশন রয়েছে সেখানে মাধ্যমিক টেস্ট পেপার সলভিং 2024 এর ভিডিও দেওয়া রয়েছে, তার লিংক আমি ভিডিও লাস্টে দিয়ে দেবো, সেটা তোমরা ফলো করতে পারো। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং অবশ্যই নিচে কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগছে, এবং অবশ্যই নিচে দেওয়া বেল বাটন প্রেস করে সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। কারণ যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো তাহলে যখনই আমি নতুন ভিডিও দেব তোমরা সবার আগে তার নোটিফিকেশন পাবে। তো চলো স্টার্ট করছি। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে নিচের ঘটনাগুলি কোন ধরনের চলনকে নির্দেশ করে তা লেখো। প্রথমে বলছে তোমার ঘরের জানলায় রাখা টবের গাছের ডালটা খোলা জানলার দিকে ঢুকে পড়েছে, এটি কি ধরনের চলন? এটি ফোটোট্রপিক চলন। নেক্সট বলছে লজ্জাবতী গাছের পাতায় হাত দিলে পাতা মুদে যায়, এটি কি ধরনের চলন? সিজমোন্যাস্টিক চলন। নেক্সট, সূর্য শিশির গাছের রোম পতঙ্গের দিকে বেঁকে যায়, এটি কেমোন্যাস্টিক চলন। এবং লাস্ট বলছে টিউলিপ ফুল অধিক তাপমাত্রায় ফোটে বাট কম তাপমাত্রায় মুদে যায়, এটা কি ধরনের চলন? এটা থার্মোন্যাস্টিক চলন। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো নিচে দুটি বিষয়ে প্রাণীদের গমনের প্রয়োজনীয়তা উল্লেখ করো। খাবার খোঁজা, দেখো যে কোনো প্রাণী যে কোনো একটা স্থানে দাঁড়িয়ে গাছের মতো তো আলোক সংশ্লেষ করতে পারে না, তাই তাকে খাবার খোঁজার জন্য অথবা শিকার করে খাবার খোঁজার জন্য স্থান পরিবর্তন করতে হয়। এবার খাবার সবসময় বেঁচে থাকার জন্য অপরিহার্য, সো খাবার খোঁজা বা খাবারের জন্য শিকার করার জন্য তাকে স্থান পরিবর্তনের প্রয়োজন হবে এবং স্থান পরিবর্তন করতে গেলেই তাকে গমন করতে হয়। ওকে, নেক্সট বলছে খাদক প্রাণীর থেকে সুরক্ষা। দেখো আমরা জানি প্রকৃতিতে খাদক রয়েছে, ঠিক আছে? তো খাদক প্রাণী অর্থাৎ শিকারী প্রাণীরা যখন শিকার করতে যায় তখন যারা শিকার হতে চলেছে সেই প্রাণীরা কি করে, তারা নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য শিকারী প্রাণীদের থেকে পালাতে চায় এবং এই পালাবার জন্য তাদেরকে কিন্তু স্থান পরিবর্তন করতে হয়, যা গমনের মাধ্যমেই সম্পন্ন হয়ে থাকে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি। বলছে একজন কৃষক কৃষিক্ষেত্রে আগাছার সমস্যায় বিব্রত, তুমি তাকে কিভাবে সাহায্য করবে? তুমি তাকে এক ধরনের কৃত্রিম অক্সিন হরমোন যেটার নাম হচ্ছে 2,4-D, এখানে তোমরা অবশ্যই 2,4-D এর ফুল ফর্মটা মেনশন করবে যেহেতু 2 মার্কসের কোয়েশ্চেন রয়েছে, ঠিক আছে? সেটা ব্যবহার করতে বলতে পারো। তুমি এভাবে বলবে যে 2,4-D জেনারেলি কি হয়, যেসব বড় বড় পাতা রয়েছে এ ধরনের ডাইকট, ঠিক আছে, দ্বিবীজপত্রী আগাছাদেরকে নষ্ট করে। সো যদি মনোকট উদ্ভিদের বা একবীজপত্রী উদ্ভিদের চাষ করেন সেই কৃষক, যেমন ধরো ধান গম যব, তাহলে সেই জমিতে আমরা অবশ্যই 2,4-D ব্যবহার করতে পারবো। 2,4-D শুধুমাত্র আগাছারই ক্ষতি করে কিন্তু ফসলের কোনো ক্ষতি করে না, তাই 2,4-D আগাছানাশক হিসেবে ব্যবহার করা যেতে পারে। নেক্সট বলছে দেখো অসাবধানতা বশত ভাতের গরম হাঁড়িতে যদি তোমার হাত লেগে যায় তবে কিভাবে প্রতিবর্ত ক্রিয়াটি সম্পন্ন হবে তা একটি শব্দ ছক করে দেখাও। তো প্রথমে তোমরা লিখবে গ্রাহক হিসেবে এখানে কি হবে, তোমার হাত, ঠিক আছে? নেক্সট থাকবে হচ্ছে আমাদের সংজ্ঞাবহ নিউরন, ঠিক আছে? তারপরে থাকবে আমাদের স্নায়ু কেন্দ্র বলতে আমাদের এখানে কি লিখবো, স্নায়ু কেন্দ্রের ব্র্যাকেটে আমরা লিখবো সুষুম্না স্নায়ু। তারপরে সেখান থেকে আসবে আজ্ঞাবহ নিউরন, ঠিক আছে? এবং লাস্টে আসবে আমাদের কারক অঙ্গ এখানে কি হবে, হাতের পেশি, ঠিক আছে? যার ফলে আমরা হাত সরিয়ে নেব গরম ভাতের হাঁড়ির থেকে। ওকে, নেক্সট বলছে দেখো নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে ডিএনএ আরএনএ এর পার্থক্য লেখো। প্রথমে বলেছে 5 কার্বন যুক্ত শর্করা, ডিএনএ তে লিখবে ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে, আরএনএ তে রাইবোজ শর্করা থাকে, ঠিক আছে? ডিঅক্সিরাইবোজ শর্করার স্ট্রাকচার কি রকম দেখো, নাম থেকেই বুঝতে পারছো যে এটা হচ্ছে এক ধরনের পেন্টোজ শর্করা, অর্থাৎ এখানে 5টি কার্বন গ্রুপ থাকবে, 1 2 3 4
এবং এখান থেকে আরেকটি কার্বন গ্রুপ 5, ঠিক আছে। তার মধ্যে ডিঅক্সি রাইবোজ শর্করার ক্ষেত্রে এবং রাইবোজ শর্করার ক্ষেত্রে পার্থক্য হচ্ছে 2 নম্বর পজিশনে। রাইবোজ শর্করাতে 2 নম্বর পজিশনে OH গ্রুপ থাকে, হাইড্রক্সিল গ্রুপ থাকে, বাট ডিঅক্সি রাইবোজ শর্করার ক্ষেত্রে অর্থাৎ ডিএন এর ক্ষেত্রে এই ওটা থাকে না, যে জন্য শুধু এইচ থাকে। এজন্য এই ধরনের রাইবোজ শর্করার নাম ডিএনএ তে হয়ে যায় ডিঅক্সি রাইবোজ, ঠিক আছে, মানে অক্সিজেনটা বেরিয়ে গেছে বলে ডিঅক্সি, ঠিক আছে। নেক্সট বলছে পিরিমিডিন ক্ষারকের প্রকৃতি। ডিএনএ তে যে 2 প্রকার পিরিমিডিন ক্ষারক থাকে তা হলো থাইমিন এবং সাইটোসিন, বাট আরএনএ তে থাইমিনের জায়গায় থাকে ইউরাসিল এবং নরমালি সাইটোসিন থাকে, ঠিক আছে। নেক্সট বলছে দেখো কোন উদ্ভিদের নির্ণীত নিউক্লিয়াস যদি 36টি ক্রোমোজোম নিয়ে গঠিত হয়। নির্ণীত নিউক্লিয়াস মানে ট্রিপ্লয়েড, তার মানে তোমাকে বলে দিয়েছে 3n = 36 তোমায় বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে বলেছে ওই উদ্ভিদের মূলের কোষ কি ডিপ্লয়েড, তাহলে 2n = কত হবে বলতে হবে, এবং ডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা কত, ডিম্বাণু হ্যাপ্লয়েড, সো n = কত বলতে হবে। দেখো 3n = 36 মানে n = কত হবে, n = 3 × 36, সো 12 হবে। তো তার মানে ডিম্বাণুতে কোষের সংখ্যা ক্রোমোজোমের সংখ্যা হবে 12টি, ঠিক আছে। আর মূলের কোষে কত হবে, 12 × 2 2 24টি, ঠিক আছে, 24টি ক্রোমোজোম থাকবে। ইজি কোয়েশ্চেন। নেক্সট বলছে তোমার বন্ধুর হাতে একটি টিউমার হয়েছে দেখলে, এর সাথে কোষ বিভাজনের সম্পর্ক কি। দেখো টিউমার কখন হয়, যখন কোষ বিভাজনের বা কোষ চক্রের কোনো একটি যে সমস্ত চেক পয়েন্ট রয়েছে অর্থাৎ বিভিন্ন বিন্দু রয়েছে সেগুলিতে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হলে যে কোনো একটি অংশেই অত্যাধিক পরিমাণ কোষ দেখা যায় এবং সেই অত্যাধিক পরিমাণ কোষের ফলে টিউমার সৃষ্টি হয়, ঠিক আছে। নেক্সট বলছে দেখো মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ কিভাবে নির্ধারিত হয় তা একটি ক্রসের সাহায্যে দেখাও। তো এখানে তোমাদের যে ক্রসটা দেখাতে হবে সেটা হচ্ছে 44A প্লাস XX, ঠিক আছে, প্লাস XX মানে এটা কি, এটা হচ্ছে মা, ঠিক আছে, মায়ের ক্ষেত্রেই দুটো X ক্রোমোজোম থাকে। তো প্যারেন্টাল জেনারেশনের 44A প্লাস XX এর সাথে আমি কাকে ক্রস করাবো, আমি এর সাথে ক্রস করাবো, এটা হচ্ছে আমাদের মাতা, ঠিক আছে, মাতা ফিমেল যেহেতু এই সাইন দিলাম, তার সাথে পিতার ক্রস হবে 44A, এ মানে কি অটোজোম, 44টা অটোজোম প্লাস XY, ঠিক আছে, XY হবে, XY হচ্ছে বাবার ক্ষেত্রে Y থাকবে, অবশ্যই বাবা তো হচ্ছে ছেলে, ঠিক আছে, সো এটা হচ্ছে পিতার। তো এখান থেকে আমরা কি কি ধরনের গ্যামেট পাবো, 2 রকম গ্যামেট পাবো এখানে, একটা হবে 22A প্লাস X, এটা একটা গ্যামেট হবে, এবং আরো একটি গ্যামেট হবে সেম গ্যামেটই আসবে যেহেতু দুটোই X আছে, সো আরেকটি গ্যামেটও হবে 22A প্লাস X, ঠিক আছে। বাট বাবার থেকে যে দুটি গ্যামেট আমরা পাবো সে দুটি আলাদা হবে, কি কি হবে, একটিতে X থাকবে একটিতে Y থাকবে, একটিতে থাকবে 22A প্লাস X, ওকে, বাট আরেকটিতে থাকবে তোমার 22A প্লাস Y, ঠিক আছে। এবার এই 4টে গ্যামেট দিয়ে তোমরা একটা পানেট স্কোয়ার করবে, করে দেখাবে কিভাবে দুটি পুত্র দুটি কন্যা সন্তান তাদের কি কি জিনোটাইপ হবে, ঠিক আছে, সেটা ক্রসটা করে দেখাবে। নেক্সট বলছে দেখো বেটে মটর গাছগুলি সর্বদাই খাঁটি হয়, উক্তিটির যথার্থতা ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো প্রথমেই লিখবে তোমরা মটর গাছের ক্ষেত্রে বেটে বৈশিষ্ট্যটি হচ্ছে এক প্রকার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এবং আমরা জানি যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তখনই তার বৈশিষ্ট্যকে প্রকাশ করতে পারে যখন তা হোমোজাইগাস কন্ডিশনে থাকে, অর্থাৎ দুটি ওই জিনের যে দুটি অ্যালিল সে দুটি অ্যালিলই যখন একই রকম হয় তখনই কিন্তু একমাত্র প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে। সো বেটের অ্যালিল যদি আমরা স্মল টি ধরি তাহলে বেটে বৈশিষ্ট্য প্রকাশের জন্য উভয় অ্যালিলই হতে হবে স্মল টি অর্থাৎ হোমোজাইগাস কন্ডিশন হতে হবে, এবং সবসময় এই যে স্মল টি সেটি সবসময় খাঁটি, কারণ এটির দ্বারাই একমাত্র বেটে বৈশিষ্ট্য প্রকাশ পায়, ওকে। আমরা যদি বলতাম ক্যাপিটাল টি স্মল টি সেটা কি বেটে হতে পারে না, কারণ আমরা জানি হেটেরোজাইগাস কন্ডিশনে শুধুমাত্র প্রোকোটের বৈশিষ্ট্য প্রকাশ পায়, অর্থাৎ এই ক্ষেত্রে গাছটি হতো লম্বা, বেটে হতো না, ঠিক আছে। সো এভাবেই তোমরা লিখবে বেটে গাছ সর্বদাই এজন্য খাঁটিই হয়, কখনো সংকর হতে পারে না, ওকে।
নেক্সট বলছে নিম্নলিখিত জিনোটাইপগুলির ফিনোটাইপ কি হবে বলো। দেখো ক্যাপিটাল ওয়াই আছে, ক্যাপিটাল আর আছে, তাহলে এটা হবে হলুদ গোলাকার। এতে দেখো স্মল ওয়াই ক্যাপিটাল আর আছে, তাহলে স্মল ওয়াই এর জন্য হবে স্মল ওয়াই এর জন্য সবুজ, আর ক্যাপিটাল আর থাকার জন্য গোলাকার, সবুজ গোলাকার। এটাতেও দেখো ক্যাপিটাল ওয়াই আছে, ক্যাপিটাল আর আছে, তাহলে এটাও হবে হলুদ গোলাকার। আর এখানে দেখো স্মল ওয়াই আছে মানে সবুজ, স্মল আর আছে মানে এটি কুঞ্চিত, সবুজ কুঞ্চিত হবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। বলছে বিবর্তনে নিষ্ক্রিয় অঙ্গের ভূমিকা লেখো। নিষ্ক্রিয় অঙ্গ আমরা কাকে বলি? যে সমস্ত অঙ্গ কোনো প্রাণীতে হয়তো সক্রিয়, বাট অন্যান্য কোনো প্রাণীতে আইদার তারা সাইজে ছোট হয়ে গেছে অথবা নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে, বা কোনো কার্যকারিতা নেই, সেই ধরনের অঙ্গগুলিকে আমরা নিষ্ক্রিয় অঙ্গ বলি। যেমন ধরো আমাদের বানরের যে লেজ এবং মানুষের যে কক্সিস, ঠিক আছে, দুটি সেম অঙ্গই, বাট মানুষের ক্ষেত্রে ওই লেজটাই কিন্তু ছোট হয়ে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। এর ফলে আমরা কি বুঝতে পারি, এর ভূমিকা কি? বানরের লেজ এবং মানুষের কক্সিসের মধ্যে যে সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি তা নির্দেশ করে যে বানর এবং মানুষের বিবর্তনের ইতিহাসে কোনো জায়গায় মিল রয়েছে, ঠিক আছে, তারা যে একই পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করেছে তা নির্দেশ করে। অর্থাৎ নিষ্ক্রিয় অঙ্গ আমাদেরকে বিবর্তনের ধারাকে নির্দেশ করতে সাহায্য করে। ওকে, হয়তো মানুষেরও কোনো সময় লেজ ছিল, বাট পরিবর্তিত পরিস্থিতির সাথে পরিবেশের সাথে মানিয়ে নিতে সেই লেজ কখনো কিন্তু কক্সিসে রূপান্তরিত হয়েছে, ঠিক আছে। তো এটি তার মানে আমাদেরকে কি বিবর্তনের যোগসূত্র হিসেবে এটি কাজ করে বিভিন্ন প্রাণীর মধ্যে। ওকে, নেক্সট বলছে পায়রার বায়ুথলির অভিযোজনগত দুটি গুরুত্ব লেখো। দেখো পায়রার বায়ুথলিতে যে অক্সিজেন গ্যাস থাকে তা পায়রার শরীর লাংসের সাথে যুক্ত থাকে এবং পায়রার শরীরকে হালকা করতে সাহায্য করে, যার ফলে পায়রা কিন্তু সহজেই মাটির থেকে উড্ডয়নের সময় উপরে উঠতে পারে। সেকেন্ড হচ্ছে যে পায়রার বায়ুথলিতে থাকা অক্সিজেন কিন্তু যখন হাওয়াতে পায়রা ওড়ে তখন তাকে শক্তি প্রদান করে এবং পায়রা সহজে ক্লান্ত হয়ে যায় না। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছে একসঙ্গে অনেকটা জল পান করলেও উটের আরবিসি ফেটে যায় না কেন? কারণ দেখো উটের আরবিসি প্রথমত হচ্ছে ডিম্বাকৃতি হয়, ঠিক আছে, এবং সেকেন্ড হচ্ছে ডিম্বাকৃতি হওয়ার জন্য এবং এটি প্রচন্ড স্থিতিস্থাপক হয়, অর্থাৎ এটি 240% এর যা নর্মাল সাইজ তার তুলনায় 240% বেশি কিন্তু প্রসারিত হতে পারে। ফলে যতই জল থাক না কেন একসঙ্গে তাও কিন্তু উটের আরবিসি সহজে ফেটে যায় না, কারণ এটি কিন্তু অনেকটাই 240% নিজের সাইজের চেয়ে প্রসারিত হতে পারে। ওকে, নেক্সট বলছে নিচের দুটি রোগের সম্ভাব্য কারণ লেখো। ব্রঙ্কাইটিস কেন হয়? ব্রঙ্কাইটিস জেনারেলি হয় ধূমপান করলে বা কোনো ধোঁয়াধুলোর মধ্যে থাকলে, বিভিন্ন ধরনের কয়লা কারখানা, তাছাড়া দমকল কর্মীদের মধ্যে, ঠিক আছে, এই সমস্ত জায়গায়, এছাড়া তোমার বিভিন্ন ধরনের রাসায়নিক বস্তু, ঠিক আছে, ঠান্ডা লেগে গেলে ইত্যাদির কারণে ব্রঙ্কাইটিস হতে পারে। নেক্সট বলছে হচ্ছে ক্যান্সার কেন হয়? ক্যান্সার হয় হচ্ছে কোন রকম কার্সিনোজেনিক বা ক্যান্সার সৃষ্টি করতে পারে এ ধরনের বস্তু সংস্পর্শে এলে ক্যান্সার হতে পারে। যেরকম কার্সিনোজেনিক হচ্ছে আমাদের আমরা যে তামাক খেয়ে থাকি, তামাক কার্সিনোজেনিক, যে জন্য ধূমপান করতে বারণ করা হয়। এছাড়া বিভিন্ন কীটনাশক, আগাছানাশক, ঠিক আছে, তেজস্ক্রিয় পদার্থ, এগুলি কার্সিনোজেনিক পদার্থ যার সংস্পর্শে দীর্ঘদিন থাকলে কিন্তু ক্যান্সার হতে পারে। এছাড়া আমাদের শরীরে প্রোটো অঙ্কোজিন থাকে, ঠিক আছে, প্রোটো অঙ্কোজিন যখন অঙ্কোজিনে রূপান্তরিত হয় তখনও কিন্তু ক্যান্সারের সৃষ্টি হয়। নেক্সট বলছে দেখো ক্রমবর্ধমান জনসংখ্যা কিভাবে বায়ু দূষণ ঘটায় বলো। দেখো জনসংখ্যা যত বাড়বে তত কিন্তু কলকারখানার সংখ্যা বাড়াতে হবে, কারণ মানুষের চাহিদা পূরণ করতে গেলে বিভিন্ন বস্তুর প্রয়োজন যা আমরা কলকারখানায় প্রস্তুত করব, সো কলকারখানার সংখ্যা বাড়বে, প্লাস রাস্তায় ঘাটে গাড়ির সংখ্যাও বাড়বে। এই কলকারখানার ধোঁয়া, গাড়ির ধোঁয়া থেকে কার্বনের পরিমাণ বায়ুতে প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং তা বায়ু দূষণ ঘটায়, ঠিক আছে, এভাবে তোমরা লিখবে। নেক্সট বলছে জলাভূমিকে কেন প্রকৃতির বৃক্ক বলে। দেখো বৃক্ক বা কিডনি যেমন
আমাদের রক্তের থেকে আমাদের দূষিত রক্তকে ফিল্টার করে তার থেকে যেগুলো রেচন পদার্থ সেগুলিকে মূত্রের মাধ্যমে শরীর থেকে বের করে দেয় দূষিত পদার্থগুলোকে, এবং ভালো রক্তকে আবার রক্তবাহে ফেরত পাঠিয়ে দেয়। তেমনি জলাভূমিও কি করে, জলাভূমিও ফিল্টারের ন্যায় কাজ করে বা আমাদের কিডনির বা বৃক্কের মতো কাজ করে, করে এটি দূষিত জল থেকে দূষক পদার্থগুলিকে আলাদা করে জলকে আবার তার নর্মাল অর্থাৎ তার দূষকবিহীন পরিস্থিতিতে নিয়ে যেতে পারে, ঠিক আছে। যার ফলে আমাদের বাস্তুতন্ত্রে ভালো জল অর্থাৎ দূষক পদার্থ বিহীন যে বিশুদ্ধ জল তার যে জলচক্র সেটি বজায় থাকতে পারে, ঠিক আছে। নেক্সট বলছে দেখো জীব বৈচিত্র্য সংরক্ষণে ক্রায়ো সংরক্ষণের ভূমিকা লেখো। দেখো ক্রায়ো সংরক্ষণে কি করা হয়, -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লিকুইড নাইট্রোজেন বা তরল নাইট্রোজেনের মাধ্যমে আমরা বিভিন্ন কলা কোষ যেরকম হচ্ছে ধরো আমাদের ডিম্বাণু, শুক্রাণু, বীজ, ভ্রূণ ইত্যাদিকে সংরক্ষণ করে রাখতে পারি। এটি একটি এক্সিটু সংরক্ষণ পদ্ধতি, এটিও মেনশন করবে। এবার কি বলছে জীববৈচিত্র্য সংরক্ষণে এর ভূমিকা কি। দেখো যে কোনো কলা বা কোষকে আমরা যদি এমনিতে সংরক্ষণ করতে চাই নর্মাল টেম্পারেচারে, তাহলে কিন্তু সেটির মধ্যে যে রাসায়নিক বিক্রিয়া হবে তার ফলে সেগুলি কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। বাট যদি আমরা 0 ডিগ্রির এতটা নিচে অর্থাৎ -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেনে এগুলিকে সংরক্ষণ করি, তাহলে কিন্তু এদের ভিতরে যে রাসায়নিক বিক্রিয়া হয় সেগুলি বন্ধ হয়ে যায় এত নিম্ন তাপমাত্রায়, ফলে জিনিসগুলির কিন্তু নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্স থাকে না, ঠিক আছে। অর্থাৎ ভালোভাবে এদেরকে দীর্ঘদিন সংরক্ষণ করা যেতে পারে। ওকে, তো এই ছিল আমাদের পেজ নাম্বার 317টি 2 নম্বরের প্রশ্ন। আশা করি সমস্ত ডাউট তোমাদের এখান থেকে ক্লিয়ার হয়েছে। ইজি ছিল এই কোয়েশ্চেন সেটটা বলা যেতে পারে, 309-এর চেয়ে তো অনেক ইজি ছিল। ওকে, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না, এবং অবশ্যই নিচে দেওয়া বেল বাটন প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ সাবস্ক্রিপশন তোমাদের জন্য ফ্রি হলেও আমার কাছে কিন্তু তোমাদের প্রত্যেকটা সাবস্ক্রিপশনের অনেক ভ্যালু। তোমরা সাবস্ক্রাইব করো বলেই, তোমরা ভিডিও দেখো বলেই আমারও ইচ্ছা করে তোমাদের জন্য ভিডিও বানাতে। এবং অবশ্যই তোমাদের আর কোনো ডাউট থাকলেও নিচে লিখে জানাতে ভুলো না, এবং অবশ্যই কিন্তু প্লে লিস্টটা চেক আউট করে নিও যেখানে সমস্ত টেস্ট পেপার সলভিং এর ভিডিও তোমরা রেগুলারলি পেয়ে যাবে। ওকে, ভিডিও লাস্টে দিয়ে দিচ্ছি, দেখে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।